আওয়ামী লীগকে আপনারা যেমনি ব্যান করে রাখেন, যেভাবে ব্যান করে রাখেন, যে কোনো লাভ নাই। আপনাদের 14 গোষ্ঠীর ব্যাপারও হ্যাডাম নাই আওয়ামী লীগকে আটকে রাখার ইলেকশনের। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজপথের অবস্থা। ডক্টর ইউনূসের শেষ রক্ষা হচ্ছে না আজকে এবং দেশের নতুন পরিস্থিতি। এদিকে আজ শেষ রক্ষা হচ্ছে না ডক্টর ইউনূস সরকারের। দুপুরে জনগণের তুপের মুখে পড়ে সারা দেশের নতুন পরিস্থিতি হয়েছে। সেনাপ্রধানও এবার নতুন পদক্ষেপ নেয়। ডক্টর ইউনূস সহ সবার কাঁপুনি শুরু হয়েছে। আওয়ামী লীগের খেলা সবাইকে মাতোয়ারা করে দিছে। তারা বুঝতেছে না যে কি হতে চাইতেছে, কিন্তু খেলাটা কিন্তু আওয়ামী লীগ খেলতেছে। উপদেষ্টাদের মধ্যেও পার্থক্য বিভেদ দৃশ্যমান, আর এইটার জন্য অপেক্ষা করছে আওয়ামী লীগ। এই পুরো প্রজন্মকে দুর্নীতিগ্রস্ত করার দায়িত্ব তার উপরে। সো এই জিনিসটা আসিফ নজরুল তাদেরকে শিখিয়েছে। তাকে জেল দেওয়ার কথা, জেল দেওয়া উচিত শুধু এই কারণে, একটা পুরো প্রজন্মকে সে ধ্বংস করে। নিজের গতি টলমল বুঝেই এখন থেকেই দুজন উপদেষ্টাকে হাওয়া করে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন ডক্টর ইউনূস। 170-এরও বেশি আসন নিয়ে দেশে ফিরতে চলেছে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ। দর্শক, আমাদের দেশের রাজনীতিতে বারবারই টার্ন হয়, কখন কি হয় বলা যায় না। নির্বাচনের আগে বহু মেরুকরণ হবে, বহু ঘটনা ঘটবে, কিন্তু এখন আপনাদের সামনে আমি যে আলোচনাটি নিয়ে হাজির হয়েছি, এটি বলতে পারেন চলতি সপ্তাহের লেটেস্ট আপডেট। ডক্টর ইউনূস যাওয়ার পরে আর কোনো এটার অস্তিত্ব নাই। ডক্টর ইউনূসকে ডেকে আনলেন কেন? ডক্টর ইউনূস কোনো বিবেচনায় র্যাডিক্যাল, কোনো বিবেচনায় রেভলিউশনারি, উনি একটা বিপ্লবী সরকার করবেন এবং বিপ্লব করবেন এরকম আশা করেছিলাম আমরা। রিফর্মই তো আশা করেছি। সেই রিফর্মটাও আবার উনি ঠিক মতো বোঝেন নাই। আলটিমেটলি এটা একটা জায়গায় ব্লক হয়ে গেল। আমার হতাশ লাগে, আমি বারবার বলেছি, আমি আর বলতে চাই না। আমার কষ্ট লাগে যে আপনারা তো আফসোস করেন যে আপনাদের ইয়াং ছেলে পেলে যারা গত 20 বছর ধরে যারা প্রাপ্তবয়স্ক হয়েছে তারা ভোট দিচ্ছে না। আমার আফসোসটা কোন জায়গায় দেখেন, যে কোনোভাবেই হোক আমি প্রায় 50 ছুঁই এবং আমি এই বয়সে এসেও আমি ভোট দিতে পারিনি। মানে জাতীয় নির্বাচনে আমি ভোট দিইনি। আমি একটা মাত্র ঢাকায় একটা স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিয়েছি, তাও শখের বসে, এবং সেটাও আমি নির্ধারিত জানতাম কে নির্বাচিত হবে মেয়র পদে। কিন্তু যেহেতু কাউন্সিলর পদে আমার একজনের কমিটমেন্ট ছিল, আমি সেই জন্য আমি ভোটটা দিয়েছিলাম। জাতীয় নির্বাচনে আমি ভোট দিইনি এবং আমি কারণ বলেছি, ঘটনাক্রমে যেভাবেই হোক, মানে আমি যে রাজনীতি করি, রাজনীতি কোনো পার্ট হয়ে রাজনৈতিক মামলা খেয়ে গিয়ে ভোট দিইনি তা না। 2008-এ আমি আবার রিপিট করি, আমাদের যারা পুরনো দর্শক জানেন, কয়েক সেকেন্ডে আমি 2008-এ দেশ টেলিভিশনে চাকরি করি। তখন জাতীয় নির্বাচন কভার করার জন্য আমার খুলনায় দায়িত্ব ছিল। আমি তখন নেত্রকোনার মোহনগঞ্জের ভোটার, তখন এনআইডি করিনি, ফলে আমার ভোট দেওয়া হয়নি। আমি 2014 নির্বাচনে, তখন আমি 18 নিউজে কাজ করি, আমি তখন মুন্সিগঞ্জের নির্বাচনী দায়িত্বে ছিলাম টেলিভিশনের। আমি তখন ভোটার হইনি, আমি এনআইডি করিনি, ফলে আমার ভোট দেওয়া হয়নি। এরপরে আমি এনআইডি করলাম, এনআইডি করেছি আমি অনেক পরে, আমার প্রয়োজন যখন হয়েছে দেখে থেকে গেছি, এনআইডি করলাম। 2018-তে আমি চিকিৎসাধীন ছিলাম, ইলেকশনের দিনও আমি চিকিৎসাধীন ছিলাম, ফলে আমার ভোট দেওয়া হয়নি। কোথাও ডকুমেন্ট পাবেন না। এখন কোনো ভূতে যদি এসে দিয়ে থাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমার আঙুলের ছাপ মিলবে না। 2024-এ আমি ঢাকার শহরেই ছিলাম। আমি ছিলাম তখন থাকতাম মোহাম্মদপুর এলাকায়। এরপর আমি শিফট করেছি ইলেকশনের কয়েকদিনের পরেই আমি শিফট করেছিলাম মোহাম্মদপুর এলাকায় থাকি তখন। আর আমি ভোটার ছিলাম মগবাজার এলাকায়। ইলেকশনের দিন আমি তখন 21 টেলিভিশনে চাকরি করি। ইলেকশনের দিন আমার ডিউটি ছিল সন্ধ্যা 6টা থেকে ওই যে সেগুনবাগিচায় যেখান থেকে একেবারে কম্বাইন্ড ইলেকশনের রেজাল্ট ঘোষণা করা হয়, সেই জায়গাটায় সন্ধ্যা 6টা থেকে লাইভ করার কথা এই টিভিতে নিউজে। আমি সারাদিন আমার বাসায় ঘুমিয়েছি। আমি কোথাও বের হওয়ার আগ্রহ বোধ করিনি, কারণ আমি জানতাম আমি মগবাজারে জনাব আসাদুজ্জামান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে ফেল করানোর কোনো ক্যান্ডিডেট নেই। এটা ভোট মানে হচ্ছে আমি গেলেই কে না গেলেই কি, ফলে আমি কোনো আগ্রহ বোধ করিনি, আমি ভোট দেইনি। তারপর আমি যথারীতি অফিসের ডিউটিতে চলে গেছিলাম এবং অফিসের ডিউটিতে যাওয়ার পর একটা মজার ঘটনা ঘটেছে। আমি বোধহয় 6টায় লাইভ করলাম বা 7টায় একটা করলাম, 8টায় করলাম। অফিসও আগ্রহ হারাই ফেললো যে এই নিউজ আর কি, আগে থেকেই সব রেজাল্ট চলে আসতেছে, ওইখান থেকে তো জাতীয় রেজাল্ট, এটা ব্যাপক স্লো, তো এটা কী লাইভ করবো? আমার বললো যে ভাই আপনি যদি মন চায় তাহলে চলে আসতে পারেন। আমি ক্যামেরা ইউনিট অফিসে পাঠিয়ে দিয়ে আমি সোজা অন্য একটা জায়গায় চলে গেলাম বন্ধুবান্ধব নিয়ে। এবার ধরেন 25 ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হলো। আমি এখন থেকে হতাশ, এই নির্বাচনটায় ভোট দেওয়ার কোনো আগ্রহ বোধ করছি না। কেন? কারণ আমি 24-এর যে অনাগ্রহের জায়গায় ছিলাম, এবার সেই অনাগ্রহের জায়গায় আছি। 24-এ বিএনপি ছিল না, জামাত ইসলামী ছিল না, সক্ষম প্রতিদ্বন্দ্বিতা ছিল না, আমি কোনো আগ্রহ বোধ করি না। আমি কেন এই মানে পানি ভাতের মতন একটা পানসা ইলেকশনে আমি ভোট দিতে যাবো? হ্যাঁ, আমি তো একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রিয়েল ইলেকশন দেখতে চাই, যেখানে আমি ভোটটা দিয়ে আমি শান্তি পাবো। আমি বিকালবেলা টেনশনে থাকবো যে আমার ভোটটা কাজে লেগেছে কিনা। আর এইবারে যদি ইলেকশন আমি ভোট দিতে চাই, জামাত বিএনপি ভাগাভাগি হয়ে গেল, আমি যেখানে আমার ভোটার সেখানে আমি ভোট দিতে যাবো, আমি তো জানি ওই এলাকায় কে পাস করবে, আমার ভোট দেওয়া না দেয়া কি। আর এবারে যে আমার ভোটটা কেউ দিয়ে দিবে না, এর কি ভরসা আছে? দেখেন একটা রিপোর্ট, এটা প্রতিফলন আছে কিনা। বিবিসি বলছে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তি হবে নাকি আবারও আওয়ামী লীগ আমলের 3টি নির্বাচনের মতো এক পক্ষকে বাদ দিয়ে একটি নির্বাচন হবে, সেই আলোচনা রাজনৈতিক মহলে ক্রমশ বাড়ছে। যদি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামাত ইসলামী এখন পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে। ছোট ছোট অনেক দলই এখন এই দুই বলয়ে বিভক্ত। তারপরে ভোটের রাজনীতিতে এদের সবাই দীর্ঘকালীন পরিচিতি হলো আওয়ামী লীগ বিরোধী হিসেবেই। আপনি ওই যে ম্যারাডোনা, আপনার এটা তো 90-এর ওয়ার্ল্ড কাপে, তাই না? সেমিফাইনালে লাল কার্ড পেয়ে বের হয়ে গেল না? ম্যারাডোনারে আপনি যখন আগেই
বের করে দিলেন দল লাল কার্ড দিয়ে। তারপরে আর ওই বিশ্বকাপ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, আমেজ ছিল। আর্জেন্টিনা যখন আগেই আউট করে দিলেন, ব্রাজিলের আগে যখন আউট করে দিলেন, তখন আর ওই বিশ্বকাপের দিকে কারো কোনো আগ্রহ থাকে? তো এই হলো পরিস্থিতি। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ও পুরনো কোনো রাজনৈতিক দল বলছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না, আবার কোনো দল বলছে বিচারের আগে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও 14 দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। মানে এটা একটা মাখন রুটি। 2014, 24, 18 ওই নির্বাচনী, এর বাইরে আমি এখানে বিশেষ কিছু দেখি না। সেই কথাটাই বলছি, আওয়ামী লীগ আমলে সরাসরিভাবে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচন থেকে বিরত রাখা হয়নি। বিএনপি ও সমমনা দলগুলো 14-24 সালের নির্বাচন বর্জন করেছিল নিজেরাই সিদ্ধান্ত নিয়ে। তবে জামাত ইসলামী নিবন্ধন প্রতীক বাতিল হওয়া 2018 সালে তারা বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিল। কিন্তু এবার অন্তর্বর্তী সরকার নিজেই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং এর সূত্র ধরে নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। কিন্তু জাতীয় পার্টি বা 14 দলের বিষয়ে এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন হলে কি হবে? একজন নির্বাচন কমিশনার সম্প্রতি সিলেটে এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের বলেছেন, আইনগতভাবে আওয়ামী লীগ কার্যক্রম স্থগিত দল মানে তাদের সকল কার্যক্রম স্থগিত, তাই আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। আচ্ছা, এই কমিশনাররা কি শান্তি পাবেন এই ধরনের একটা নির্বাচন করে? এবং তারা তো দেখিয়ে দিয়েছেন যে এই ধরনের নির্বাচন করলে পরে জীবন থাকতে কী ধরনের মূল্য দিতে হয়। তবে নির্বাচনে দল নিষিদ্ধ করে নির্বাচন থেকে বিরত রাখার দাবির মধ্যে ভিন্ন কিছু থাকতে পারে এমন আশঙ্কার কথা বলছেন বিশ্লেষকদের কিন্তু। এই ভিন্ন কিছুটাই হচ্ছে আসল পয়েন্ট। আওয়ামী লীগ আমাদেরকে ছাড়া ভোট করে ক্ষমতায় 5 বছর খাইছে এই দেশটারে, আমরা এখন আওয়ামী লীগরে ছাড়া ভোট করে আমরা এখন 25 বছর খাবো দেশটারে। এর বাইরে আর কিছু কি অনুধাবন করতে পারেন? বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই গুঞ্জন, একটাই প্রশ্ন, নাপা বা এনসিপি নামের এই অদ্ভুত দলটির ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, আর কে হবে তাদের নতুন বাবা। বাবা কেন বলছি, চলুন ব্যাখ্যা করে বোঝাই। এখানে বাবা মানে শুধু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নয়, বরং এমন এক আশ্রয়দাতা যার ছায়ায় এই দলটির ভবিষ্যৎ নির্ভর করছে। অন্তত সামনে দলটির যে প্রথম সারির নেতাকর্মীরা আছে তাদেরকে অন্তত জনরোষ থেকে বাঁচাতে পারবে। দেখা যাক, চলুন। 24 সালের অস্থির সময়টার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই শেখ হাসিনা সরকারের পতন কোনো স্বাভাবিক রাজনৈতিক পরিবর্তন ছিল না। সেটি ছিল এক ধরনের সন্ত্রাসী তথাকথিত অভ্যুত্থান বা বিপ্লব এবং ভয়ঙ্কর এক সাজানো ঘটনা, যেখানে দেশের ভেতরে এবং বাইরে থেকে সংগঠিত একটি জটিল নেটওয়ার্ক কাজ করছিল। এর কেন্দ্রবিন্দুতে ছিলেন ডক্টর ইউনূস মহাজন, যিনি দীর্ঘদিন ধরে ডিপ স্টেট নামে পরিচিত একটি আন্তর্জাতিক স্বার্থ গোষ্ঠীর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। ক্ষমতা দখলের পর তার প্রয়োজন ছিল এমন একটি কাঠামো যার ভেতর দিয়ে এই সন্ত্রাসী শক্তিগুলোকে রাজনৈতিক বৈধতা দেওয়া যায়। এই জায়গা থেকে জন্ম নেয় এনসিপি বা নাপা, একটি কিংস পার্টি বা একটি তথাকথিত বিপ্লবী দল, যার আদর্শ আসলে ছিল ক্ষমতা দখলটাকে সামলানো এবং এই ক্ষমতা দখল যাতে যত দীর্ঘায়িত করা যায় ততটাই এদের জন্য মঙ্গল, যাদের কোনো জনগণ ভিত্তি ছিল না এবং এরা কোনো জনগণ ভিত্তিক রাজনৈতিক দল নয়। এটা স্বীকার করে নিয়েই আলোচনা শুরু করছি। সমস্যা হলো, যত সময় গড়িয়েছে মানুষ ততই বুঝতে পেরেছে যে এই এনসিপি বা নাপা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটি কৃত্রিম কাঠামো যার পেছনে আছে ডিপ স্টেটের ছায়া, বিদেশি অর্থ এবং সন্ত্রাসী চক্রের মদত। ইউনূস মহাজনের কথিত রাজনৈতিক প্রজেক্ট জনমনের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মানুষ বিশ্বাস করেনি যে যারা বোমা মেরেছে, গুলি চালিয়েছে, ঘরবাড়ি জ্বালিয়েছে, তারা হঠাৎ করে গণতন্ত্রের রক্ষাকর্তা হয়ে উঠছে। জনগণ এনসিপি বা নাপার মুখোশ টেনে ফেলেছে। জনগণ বুঝে ফেলেছে যে তুরস্কের যে একটি ভয়ঙ্কর রাজনৈতিক অপশক্তি আছে তাদের সঙ্গে এই অপশক্তিটির বা নাপার দুর্দান্ত সব মিল রয়েছে। এই ব্যর্থতার পর, মানে জনগণ বুঝে ফেলার পর, ইউনূস মহাজনের সামনে এখন একটি পথ মাত্র খোলা। এই সন্ত্রাসীদের কোনোভাবে রাজনৈতিক নিরাপত্তা দেওয়াটা যায় কিভাবে, সেই চেষ্টা করা। কারণ যদি ফেব্রুয়ারিতে সত্যি সত্যি নির্বাচন হয় এবং তিনি ক্ষমতা ছাড়েন, তাহলে এই এনসিপি বা নাপা নামের গোষ্ঠীটি রাস্তায় দাঁড়াতে পারবে না। দেশের মানুষ তাদেরকে ছিঁড়ে শেষ করে দেবে। দেশের মানুষ তাদের এক মুহূর্তের জন্য মাফ করবে না, করেনি। ঠিক এই জায়গায় এসে বাবা খোঁজার মিশনে নেমেছে ডিপ স্টেট এই এনসিপি বা নাপার জন্য। কিন্তু নাপার বাবা তো কেউ হতে চায় না। প্রথম পছন্দ ছিল জামায়াত ইসলামী, কারণ তাদের ছাত্র শিবিরের কাঠামো এখনো মাঠে সক্রিয় এবং আদর্শিকভাবে এই দুই গোষ্ঠীর মাধ্যমে বা নাপার মধ্যে বা ছাত্র শিবিরের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। শিবিরের অনেক কর্মী আগে ছাত্রলীগের ভেতর অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করেছিল, যাদের মধ্যে হাসনাত, সার্জিস, নাহিদের নামও বারবার এসেছে। এনসিপির জন্ম আসলে এই কাঠামো থেকে। ফলে জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক পুরনো এবং স্বাভাবিক। জামায়াত তাদের রাজনৈতিক পিতা দাবি করতেই পারে, কারণ এনসিপির বহুমুখী জামায়াতের উপনিবেশ থেকে বা জামায়াতের এই কোটারি থেকে বেরিয়ে আসা। কিন্তু জামায়াতের সঙ্গে সরাসরি জোট মানে কি? মানে হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সন্ত্রাসী গোষ্ঠীর ছাপ পড়ে যাওয়া, সাম্প্রদায়িক ট্যাগ পাওয়া, এমনকি যুদ্ধাপরাধ এবং মুক্তিযুদ্ধ বিরোধী হিসাবে চিহ্নিত হয়ে যাওয়া। এই ট্যাগ নিয়ে নির্বাচনের মাঠে এই নবীন রাজনৈতিক সন্ত্রাসীদের টিকে থাকা তো মুশকিল, বিশেষ করে যখন দেশের মধ্যবিত্ত এবং তরুণ ভোটারদের বড় অংশ ধর্মীয় রাজনীতির প্রতি বিরূপ, মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রতি খাপা এবং যুদ্ধাপরাধের দায়ে জামাতকে তারা বয়কট করতেই ভালোবাসে। তাই ডিপ স্টেটের কৌশল পাল্টে গেছে। এবার তারা এনসিপিকে বিএনপির দিকে ঠেলে দেওয়া শুরু করেছে, যেন একটা রাজনৈতিক বৈধতার মুখোশ পাওয়া যায়। বিএনপির জন্য এটা এক ধরনের দ্বিধার খেলা।
তারা জানে এনসিপি জনসমর্থনহীন, তাদের সঙ্গে থাকলে রাজনৈতিক ঝুঁকি আছে, কিন্তু একই সঙ্গে বিএনপি জামায়াতকে একা শক্তি যোগাতে চায় না। যদি জামায়াত এনসিপিকে টেনে নেয় তাহলে বিরোধী ফ্রন্টের নেতৃত্বের ভার বিএনপির হাত থেকে খসে যেতে পারে। তাই বিএনপি চাইছে এনসিপিকে অন্তত জামায়াত থেকে দূরে রাখতে। ফলাফল হলো বিএনপিও এনসিপির মধ্যে বা নাপার মধ্যে এক ধরনের নীরব দর কষাকষি চলছে। সালাউদ্দিন সাহেব বলছেন যে তাদের নাকি আসন ভাগাভাগির আলোচনা চলছে। আসন ভাগাভাগির প্রতিশ্রুতি এবং আলোচনার নামে চাপ প্রয়োগ চলছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এটাই আমরা জানি অন্ততপক্ষে প্রকাশ্যে। ইউনূস মহাজনের ডিপ স্টেট এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে। তাদের লক্ষ্য একটাই, এনসিপিকে কোনো না কোনো বড় দলের দিকে ঠেলে দেওয়া, যাতে এই সন্ত্রাসী কাঠামো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে না পড়ে। কারণ যদি জনগণ তাদের বিচারের মুখে ফেলে তাহলে ডিপ স্টেটের প্রক্সি রাজনীতি ভেঙে যাবে এবং তাদের আসলে পিঠ বাঁচাতে মানে তারা বাঁচবে না কেউ, তারা দেশে থাকতে পারবে না কেউ। আর দেশেই যদি না থাকতে পারে তাহলে তাদের কাজ কি বলুন? অন্যদিকে বিএনপির ভেতরে শঙ্কা আছে, তারা জানে যদি এনসিপিকে বেশি আসন দেওয়া হয় তাহলে তাদের নিজস্ব তৃণমূল নেতারা বিদ্রোহ করবে। এতদিন ধরে তারা অপেক্ষা করেছে ক্ষমতায় যাবে, কিন্তু এখন তাদের ফল যদি খেয়ে ফেলে এনসিপির কতগুলো গুন্ডা, তাহলে কেমনে হয়? অনেক নেতা ইতিমধ্যে বলেছেন ধানের শীষ না থাকলে আমরা স্বতন্ত্র প্রার্থী হব। সেই পরিস্থিতিতে এনসিপি প্রার্থীরা মাঠে টিকবে না। তাদের অর্থ নেই, সংগঠন নেই, জনপ্রিয় মুখ নেই, আসলে তাদের তো কিছু নেই সন্ত্রাস ছাড়া। তাহলে কেন বিএনপি এই অবাঞ্ছিত সন্ত্রাসী জোটের দিকে তাকিয়ে আছে? কারণ তারা জানে জামায়াতকে বেশি জায়গা দিলে পশ্চিমা সমর্থন পাওয়া যাবে না, আর জামায়াতকে বাদ দিলে সাংগঠনিক শক্তি দুর্বল হবে। তাই তারা এখন মাঝপথে জামায়াতকে ঠান্ডা রাখতে চাইছে, আবার এনসিপিকে ব্যবহার করে নতুন মিত্র বানাতে চাইছে। এই জায়গাটাতেই ইউনূস মহাজনের সবচেয়ে বড় চাল তিনি চেলেছেন। সবাইকে ডেকে ডেকে লালু ভুলু কালু বলে তিনি যেরকম ডাকেন যমুনায়, সবাইকে ডেকে ডেকে তিনি এই চাল চালছেন, রাজনীতির চাল। তিনি জানেন জামায়াতের মতো দল আদর্শ নিয়ে টিকে থাকে, কিন্তু বিএনপি কৌশল নিয়ে টেকার চেষ্টা করে। তাই এনসিপি এখন এমন এক মাঝের স্থানে যেখানে তারা দুদিকেই দরজা খোলা রাখছে। একদিকে জামায়াতকে ইঙ্গিত দিচ্ছে আপনাদের সঙ্গে গেলে 50-60টি আসন পাবো, অন্যদিকে বিএনপিকে বলছে আমরা আপনাদের গণতান্ত্রিক ফ্রন্টে আসতে রাজি যদি 25 থেকে 30টি আসন দেন। এই দ্বিমুখী খেলা চলছে, মানে একটা সময় কেনার জন্য। আসল সত্য হলো কোনো বড় দলই এই সন্ত্রাসী দলটিকে বিশ্বাস করছে না, মানে এই তরুণ সন্ত্রাসীদেরকে বিশ্বাস করছে না। বিএনপি তাদের রাজনৈতিক বোঝা মনে করছে, জামায়াত মনে করছে তারা সুযোগ সন্ধানী, আর জনগণ মনে করছে তারা অপরাধী। তবু ইউনূস মহাজনের পরিকল্পনা এখানেই যেভাবেই হোক এই গোষ্ঠীকে একটা বৈধ রাজনৈতিক ছায়া দেওয়া। কারণ ডিপ স্টেট জানে একবার যদি নির্বাচনের আগে কোনো জোটের অংশ হিসাবে এনসিপির নাম ব্যালটে আসে তাহলে তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে সরাসরি জনরস তৈরি করা কঠিন হবে। এটাই তাদের বাবা খোঁজার মিশন, মানে এই মিশনের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য। এই সন্ত্রাসী প্রকল্পের ব্যর্থ সন্তানদের এখন এমন এক বাবা দরকার যে তাদের হাত ধরে মঞ্চে দাঁড় করাবে, যাতে বিচার না হয়, আলোচনা হয় এবং জবাবদিহি নয়, সমঝোতা হয়। তাহলে প্রশ্ন একটাই, এই বাবা এখন কে হবে, জামায়াত নাকি বিএনপি? যদি বিশ্লেষণী দৃষ্টিতে দেখি, জামায়াতের সঙ্গে এনসিপির সম্পর্ক রক্তের মতো গভীর, আদর্শ, সংগঠন, কর্মী, এমনকি রাজনৈতিক ভাষাও প্রায় একই। কিন্তু জামায়াত তাদের হাতে নেতৃত্ব দিতে রাজি নয়। তারা চায় নাপা তাদের পতাকার নিচে থাকুক, পাশে নয়। অন্যদিকে বিএনপি এখন তাদের দরজাটা আধা খোলা রেখেছে। বিএনপি চায় এই সন্ত্রাসীদের রাজনৈতিকভাবে শোষণ করতে, ব্যবহার করতে, কিন্তু নিজের ঘরে তুলতে চায় না। মিনসের সাথে ঘর করবে কিন্তু হেসেলে ঢুকতে দেবে না। সেই যে অভয়া বলেছিল শরৎচন্দ্রের গল্পে, সেরকম। তাই বলা হচ্ছে যে নাপার নতুন বাবা এখনো বেছে নেওয়া হয়নি। কিন্তু ডিপ স্টেটের কৌশল বলছে এই সন্তানকে শেষ পর্যন্ত বিএনপির ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হবে একটা মধ্যপন্থী মুখোশের নিচে। কারণ জামায়াতের ছায়ায় গেলে আন্তর্জাতিকভাবে সব হারাতে হবে, আর বিএনপির ছায়া গেলে অন্তত কিছুটা নিরাপত্তা হলেও পাওয়া যাবে। শেষ পর্যন্ত নাপা যেই হোক, জনগণ জানে তারা কারা। এই দলের জন্ম হয়েছে রক্তের উপর, আতঙ্কের উপর, 7.62 রাইফেলের উপর, AK-47 এর উপর, বিদেশি প্ররোচনায়। তাই যত বাবাই তারা খুঁজুক না কেন, দেশের মাটিতে তাদের জন্য কোনো নিরাপদ জায়গা নেই। ক্ষমতা হয়তো একসময় তাদের হাতে ছিল, কিন্তু বৈধতা কখনো তাদের ছিল না, বা মানে কেউ অর্জন করতে পারেনি। আর বৈধতা ছাড়া কোনো রাজনৈতিক সন্তান বা কোনো রাজনীতি টিকে না, সে যত বড় বাবার ছায়াতেই থাকুক না কেন। এই মুহূর্তে আপনাদের শুধু এটুকুই বলছি, নাপার বাবা কেউ হতে চাইছে না। ভয়ঙ্কর ব্যাপার, তাই না? কেন হবে বলুন? সন্ত্রাসীর বাবা কে হতে চায়? আপনি হতে চাইবেন? চাইবেন না তো। আপনি চাইবেন আপনার সন্তান সন্ত্রাসী হোক? যাই হোক, এই হচ্ছে বাস্তবতা বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক